আসসালামু আলাইকুম। প্রিয় ডেন্টাল সার্জনবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আছি ডক্টর আহমদ সুলাইমান শরীফ। আমি ফেস বি রেসিডেন্ট হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ প্রস্থোডন্টিক্স বিএসএমইউ তে। আজকে আপনাদের সাথে আমার সলভ ক্লাস হচ্ছে ওরাল প্যাথোলজি 2। আর এই ওরাল প্যাথোলজি 2 আসলে ওরাল প্যাথোলজি 1, 2, 3 প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু খুবই, কারণ আমরা জানি যে কাউসারের এ টু জেড পুরোটাই কিন্তু আমাদের এই ডিপ্লোমা বা রেসিডেন্সি পার্ট 1 যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্যই খুব ইম্পর্টেন্ট, এবং এটার কিন্তু আহ, এরকম করে আলাদা ভাগ নাই যে আহ, প্রথম 1/3, মিডিল 1/3 বা শেষের 1/3 বেশি ইম্পর্টেন্ট। আসলে সব ভাগেই বা সব জায়গায় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, কিছু কিছু বিখ্যাত চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্ন একটু বেশি হয়, বাট কোনো চ্যাপ্টারে এমন না যে সেখান থেকে প্রশ্ন হয় না। কম বেশি সব চ্যাপ্টারেই কিন্তু টাচ করে। তো আজকে যে চ্যাপ্টার গুলো নিয়ে আমরা আলোচনা করব, এই চ্যাপ্টার গুলো থেকেও বিগত বছরে আমরা দেখতে পেরেছি যে বহু প্রশ্ন এসছে, এবং এটা আপনারা প্রমাণ পাবেন যদি আপনারা আমি সবসময় যেটা বলি যে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনারা ডেন্টিস্টার প্রিভিয়াস প্রশ্নগুলো, বিশেষ করে লাস্ট যেই 4-5 বছরে ডিপ্লোমা বা রেসিডেন্সি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে ওই প্রশ্নগুলো একটু ভালো করে আপনারা সলভ করবেন। এবং শুধু সলভ বলতে এমন না যে আপনি কোনটা ট্রু এটাই একটু ভালো করে দেখে ফেললেন, কোনটা ফলস এবং কেন ফলস এবং এটার কারেক্ট আনসারটা কি, এই বিষয়গুলো যদি আপনি একটু খুঁটিনাটি খুব ভালো করে দেখতে পারেন তাহলে দেখবেন যে আপনার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে একটা চ্যাপ্টার থেকে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট বা কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট। এভাবে যদি পড়তে পারেন, কাফসানটা কিন্তু আহ চুজ করা যদি করতে যান, বাট আপনি যদি টেকনিক্যালি পড়েন তাহলে দেখবেন যে পড়াটা অনেকাংশে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আরো কিছু আহ, পরামর্শমূলক কথা বলবো। তা আমরা ক্লাসটা এখন শুরু করি। ওকে, তো প্রথম প্রশ্নই হচ্ছে যে ফিচার্স অ্যাসোসিয়েটেড উইথ নর্মাল টিথিং। যখন টিথ ইরাপশন হয় বাচ্চাদের, তখন কিছু কিছু ফিচার আমরা পাই যেগুলো এখানে দেয়া আছে। এর মধ্যে কোনটা ট্রু সেটা আমরা একটু বের করবো। ইনক্রিজ বাইটিং টেন্ডেন্সি, এবং বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন কামড় দেওয়ার টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। সো এটা ট্রু। এবং স্যালাইভেশনটা খুব মাত্রাতিরিক্ত বেড়ে যায়। নট হাইপোস্যালাইভেশন, ইট ইজ হাইপার স্যালাইভেশন। দ্যাট ইজ অপশন সি তে আছে রিফ্লেক্স স্যালাইভেশন। তো এটা ট্রু। রাবিং অফ দ্য ফেস, দেখা যায় যে মানে মুখের মধ্যে খামচি দেওয়ার একটা, যেটা বলে বাংলা ভাষায়। সো এই টেন্ডেন্সিটা থাকে, রাবিং অফ দ্য ফেস। এবং পেশেন্টের দেখা যায় যে অ্যাপাটাইটটা, ক্ষুধাটা কমে যায়। তো অপশন ই তে দেয়া আছে ইনক্রিজড অ্যাপিটাইট, এটা ফলস। অপশন সেকেন্ড কোয়েশ্চেন, ডিফেক্টস অফ এমিলোজেনেসিস। এমিলোজেনেসিস কজেস কি কি হতে পারে একটা এমিলোজেনেসিস একটা পেশেন্টের? এনামেলেই প্রবলেম। সো ম্যালফর্মড এনামেল, অপশন এ তে আছে ম্যালফর্মড এনামেল। অপশন বি তে আছে যে এমিলোজেনেসিস ইমপারফেক্ট। ডেফিনেটলি এমিলোজেনেসিসের কোনো প্রসিডিউরে যদি কোনো প্রবলেম হয় তাহলে এমিলোজেনেসিস ইমপারফেক্টটা ওকে। এবং টিথ গুলো কেমন থাকে? ব্রাউন কালার হয়ে যায়, তাই না? সো অপশন এ বি সি তিনটাই ট্রু। আর ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টটা এটা অ্যাকচুয়ালি ডেন্টিনের প্রবলেম। আর হোয়াইট প্যাচেস, হোয়াইটটা হয় কখন? যখন এটা এমিলোজেনেসিস বা ডেন্টিনোজেনেসিস কোনোটার রিলেটেড না, এটা হচ্ছে মূলত ফ্লোরাইড, এক্সেস ফ্লোরাইডেশনের কারণেই মূলত এই হোয়াইট প্যাচেসটা তৈরি হয়। সো এমিলোজেনেসিসের কারণে অপশন এ বি সি এই তিনটা ফিচার আমরা পাই। এই যে দেখেন এখানে ব্রাউন পিগমেন্টেশন হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় কি এনামেল গুলো পিটেড হয়। সো এরকমও হতে পারে। এবং স্ট্রাকচার গুলো খুব উইক হয়ে যায়, হাইপোপ্লাস্টিক যেটা, সেখানে খুব উইক হয়ে যায়। হাইপোক্যালসিফাইড একটু স্ট্রং থাকে। কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল সুপারনিউমেরারি টিথ। ওকে, সো মাল্টিপল সুপারনিউমেরারি টিথ থাকে কোন কোন কন্ডিশনে, এটা আমরা একটু দেখবো।
অপশন এ তে আছে প্যাজেটস ডিজিজ, এটা ফলস। কারণ যদি আমরা সহজ ভাষায় বলি যে মাল্টিপল সুপারনিউমেরি আছে এখানে দুইটা কন্ডিশনের সাথে রিলেটেড। ঠিক আছে? একটা আমরা জানি যে গার্ডনার সিনড্রোমে একটা আছে, আরেকটা হচ্ছে ক্লিরোক্রিনিয়াল ডিসপ্লাসিয়া। মূলত এই দুইটা কন্ডিশনে এক্সট্রা কিছু টুথ দেখা যায়, দ্যাট ইজ সুপারনিউমেরি। দেখেন এক্সপ্লেনেশনটা একটু খেয়াল করেন যে সহজ কথায় আপনারা জাস্ট এইটুকু মনে রাখবেন যে মাল্টিপল সুপারনিউমেরি অ্যাসোসিয়েটেড অথবা ফাউন্ড ইন ক্লিরোক্রিনিয়াল ডিসপ্লাসিয়া অ্যান্ড গার্ডনার সিনড্রোম। দেখেন এই যে ভিতরের দিকে দেখেন নরমাল আর্চের বাহিরে গিয়ে হ্যাঁ লিঙ্গুয়ালি বা প্যালেটালি আহ, কিছু টুথ দেখা যাচ্ছে। সো এগুলো হচ্ছে সুপার নিউরের এক্সট্রা টুথ। ওকে, গার্ডনার সিনড্রোম। সো গার্ডনার সিনড্রোম এটা একটা অটোসোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার, নট রিসিসিভ। ওকে, এবং এখানে কোলন কার্সিনোমার রিস্কটা অনেক বেশি থাকে, হাই রিস্ক অফ কোলন ক্যান্সার, এবং এটাতে 100% মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন ফরমেশন হয়। ওকে, সো অপশন সি ট্রু। এবং এখানে মিউটেশন হয় নট p53, ইটস অ্যাকচুয়ালি এপিসি জিন। ওকে, এবং এখানে মাল্টিপল অস্টিওমা অফ দ্য জ, নট সিঙ্গেল সিঙ্গেল অস্টিওমা না, এখানে মাল্টিপল অস্টিওমা হয়। ওকে, সিস্টেমিক কজেস অফ ডিলেড ইরাপশন। ডিলেড ইরাপশন ডিলেড ইরাপশন একটু আগে আমরা বললাম যে সুপার নিউমেরিটির সাথে কি কি কন্ডিশন রিলেটেড, আর এখন আমরা দেখবো যে ইরাপশনটা একটু ডিলেই হয়। ওকে, সো এটার সাথে কোন কোন কন্ডিশনে এই ইরাপশনটা একটু ডিলে হয় সেটা একটু দেখবো। আমরা মনে রাখবো যে হাইপো দিয়ে যে কন্ডিশন গুলো আছে, লাইক হাইপোথাইরয়েডিজম, হাইপোপিটুইটারিজম, সো এই কন্ডিশন গুলোতে অ্যাকচুয়ালি ডিলেড ইরাপশন হয়, আর সাথে মেটাবলিক ডিসঅর্ডারস যেমন রিকেটস এর কারণেও হয়। সো অপশন এ, সি এন্ড ই। ফলোইং আর দ্য সফট টিস্যু ডিফেক্ট। সফট টিস্যু ডিফেক্টের মানে এখানে কোনগুলো সফট টিস্যু ডিসঅর্ডার আর কোনগুলো হার্ড টিস্যু ডিসঅর্ডার, এটা আমরা একটু দেখব। ওকে, তো গার্ডনার সিনড্রোম এখানে একটু আগে বললাম যে মাল্টিপল ওস্টিওমা অফ দ্য জো, দ্যাট মিন্স এটা হার্ড টিস্যু ফিচার। তারপর হচ্ছে কাউডেন সিনড্রোম, তারপর হচ্ছে চেরুবিজম, বেজাল সেল, কাউডেন সিনড্রোমটা হচ্ছে এটা সফট টিস্যু ডিসঅর্ডার, ঠিক আছে। আর চেরুবিজম, বেজাল সেল নেভাস সিনড্রোম, এই দুইটা এগুলো হচ্ছে হার্ট টিস্যু বা জ ডিফেক্ট, জতে হয়, ম্যান্ডিবল বা মেক্সিলা। আর এহলার ডানলোস সিনড্রোম এটা সফট টিস্যু ডিফেক্ট। ওকে, সো সফট টিস্যু ডিফেক্ট আমরা দুইটা কন্ডিশন এখানে সফট টিস্যু ডিফেক্ট পাই আমরা। একটা হচ্ছে কার্ডেন সিনড্রোম, আর একটা হচ্ছে এহলার্স ডানলোস সিনড্রোম। আসলে এই প্রশ্নগুলো আমরা যে দুই তিনটা প্রশ্ন দেখলাম, এগুলো আসলে আপনি আহ আসলে বুঝে ওভাবে আপনি পড়ার চেয়ে আপনার জন্য চান্স পাওয়াটা জরুরি। সো আমার পরামর্শ থাকবে, আপনি যদি খুব বেশি অ্যানালাইসিস করতে যান তাহলে পরীক্ষার সময় দেখবেন যে আপনি অ্যানালাইসিস করতে করতে আপনার সময় চলে যাবে। আর পরীক্ষায় এত লিমিটেড টাইম পাওয়া যায় যে আপনার মানে প্রশ্নটা দেখতে দেরি, আপনার গোল্লা ভরাট করতে কিন্তু দেরি হওয়ার কথা না। আপনার মানে সাথে সাথে মাথায় চলে আসতে হবে, দ্যাট মিনস আপনার মুখস্থ করে ফেলতে হবে। এমন ভাবে মুখস্থ করতে হবে যেন আপনি এই অপশনগুলো দেখলে সাথে সাথে মাথায় আসে যে এটা সফট টিস্যু, এটা সফট টিস্যু, এটা হার্ড টিস্যু, এটা সফট টিস্যু ডিফেক্ট, এটা হার্ড টিস্যু ডিফেক্ট, এমন ভাবে মাথায় আনতে হবে। এই কয়েকটা যে লাস্ট যে তিনটা প্রশ্ন দেখলাম বিভিন্ন সিনড্রোম বা বিভিন্ন ডিজিজের বিষয়টা। ওকে, নেটাল টিথ সিন ইন কেস অফ, এটা আসলে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি তো এই প্রশ্নটা আমরা পাই যে বিভিন্ন কন্ডিশনে নেটাল টিথ পাওয়া যায়। জন্মের পরে দেখা যায় যে অনেক সময় পেশেন্টের মুখে দাঁত থাকে, হ্যাঁ, জন্মের পরে আমরা পেশেন্টের মুখে কিছু দাঁত দেখি। সো ওগুলো হচ্ছে ন্যাটাল টিথ। কোন কোন কন্ডিশনে এই ন্যাটাল টিথ গুলো পাওয়া যায়, যেমন দেখবেন প্যাকাইনাইকুয়া কনজেনিটাল, ইলিস ভ্যান ক্যাভেল সিনড্রোম, হ্যালারম্যান স্টেরিক সিনড্রোম, এই তিনটা কন্ডিশনে মূলত ন্যাটাল টিথ গুলো পাওয়া যায়। বাট ক্রুজন সিনড্রোম এটা আসলে ন্যাটাল টিথের না, এটা আসলে এখানে আমরা মেক্সিলাটা অনেকটা ছোট পাই, এবং টুথ যখন
ইরাপশন হয় তখন ওপেন বাইটও পাই আমরা। ওকে। আর অ্যাপার্ট সিনড্রোমটাতে ন্যাটাল টিথ না, এটা মূলত ডিলেড ইরাপশন। ইরাপশন টাইমটা একটু ডিলে হয়ে যায়। সিনড্রোমিক ক্লেফট লিপ অ্যান্ড প্যালাইট অকার্স ইন। ওকে। ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালাইট এগুলো কোন, কোন কন্ডিশনে আমরা পেয়ে থাকি? ওকে। সো ডাউন সিনড্রোম এটাতে আমরা পাই অ্যাপার্ট সিনড্রোম, একটু আগে যেটা বললাম যে ডিলেটেড অপশন হয়, এবং এই অ্যাপার্ট সিনড্রোম আমরা ক্লেফট লিপ প্যালেটেরও পেশেন্ট আমরা অনেক সময় পাই। আর হচ্ছে গোল্ডেন হার্ট সিনড্রোম। ওকে। সো এই ৩ টা কন্ডিশনে আমরা ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেটের পেয়ে থাকি। বাট বাকি যে ২ টো অপশন আছে নেভায়েড বেসাল কার্সিনোমা আর নোনেন্স সিনড্রোম এগুলো আসলে এই ক্লেফটের সাথে রিলেটেড না। প্রপার্টিজ অফ ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। ওকে। সো ক্যারিওজেনিক ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিডোজেনিক। ওকে। সো এটা হচ্ছে অ্যাসিডোজেনিক, এটা ট্রু, এবং ক্যান্ট সারভাইভ এট পিএইচ অফ 5। মানে পিএইচ যদি 5 এ থাকে দ্যাট মিনস অ্যাসিডিক কন্ডিশন। সো এটা কি সারভাইভ করতে পারবে না? পারবে। হ্যাঁ? এটা এনি পিএইচ এটা সারভাইভ করতে পারে। সো অপশন বি ফলস। অপশন সি তে আছে এবল টু প্রোডিউস অ্যাডহেসিভ সলিউবল গ্লাইকোপ্রোটিন। এটা আসলে সলিউবল না, এটা ইনসলিউবল। ওকে। Able to survive in the competitive bacterial environment of plaque. Properties of carcinogenic bacteria, এটা ট্রু। অপশন ডি তে যেটা দেওয়া আছে এটা ব্যাকটেরিয়াল যে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে প্লাকের, এটাতে এই ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারে। সো এটা ট্রু। পজেস অ্যাটাচমেন্ট মেকানিজম ফর ফার্ম অ্যাডহেশন টু দ্য। ডেফিনিটলি ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াটা অ্যাটাচমেন্ট মেকানিজমটা এটা মেইনটেইন করে। অপশন ডি, ই দুটোই ট্রু। ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ ক্যান বি ডিটেক্টেড বাই। আচ্ছা, বাই ডুইং এক্স-রে মাধ্যমে আমরা ডেন্টাল ক্যারিজ ডিটেক্ট করতে পারি। প্রক্সিমাল যে ক্যারিজ গুলো থাকে। তারপরে অপশন ডি তে আছে যে অর্থোপেন্টোমোগ্রাম। যে মাল্টিপল টুথে ক্যারি অ্যাসলেশন যদি আমাদের দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আ অর্থোপেন্টোমোগ্রাম করি। আর সিঙ্গেল টুথ যদি দেখতে হয় তাহলে পেরিএপিক্যাল ভিউ তেও আমরা দেখতে পারি। ওকে? সো আ এগুলো হচ্ছে মূলত ডেন্টাল ক্যারিজ এই এক্স-রে গুলোর মাধ্যমে ডিরেকশন আমরা পেয়ে থাকি। আর পোস্টেরিয়র অ্যান্টেরিয়র সেফালোগ্রাম এগুলা মূলত আসলে সেফালোগ্রামটা মূলত অর্থোডন্টিস্টরা আ আ ইউজ করে থাকে। কারণ এখানে ফেসিয়াল বোন প্যাথোলজি বা ডিফেক্ট, স্কাল বোনের ডিফেক্ট, এই ডিফেক্ট গুলো বা এই প্রবলেম গুলো এই সেফালোগ্রামের মাধ্যমে করা যায়। যেমন সেটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র সেফালোগ্রাম হোক অথবা ল্যাটেরাল সেফালোগ্রাম এর মাধ্যমেই হোক। ইউজুয়ালি ল্যাটেরাল সেফালোগ্রামটাই অর্থোডন্টিস্টরা বেশি ইউজ করে থাকে। বাট এগুলো ডেন্টাল ক্যারিজ এর জন্য এটা ইউজ করা হয় না। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স প্রেজেন্ট ইন সালাইভা। ওকে। সালাইভার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল কি, কি সাবস্টেন্স আছে? তো আমরা জানি যে থায়োসিন এবং পারক্সিডিজ। আপনার কাউসানের 60 পেজ নাম্বার 60 তে দেখবেন যে থায়োসানেট এবং বক্সি আছে যে আ থায়োসানেট এবং পারক্সিডিজ। এগুলো হচ্ছে আ অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আছে এই ২ টা সাবস্টেন্স এর। বাট বাইকার্বনেট যেটা, বাইকার্বনেটের আছে বাফারিং অ্যাকশন। ওকে? আর মিউসিন আর অ্যামাইলেজ। মিউসিনটার কাজটা হচ্ছে লুব্রিকেশন এ হেল্প করা। আর অ্যামাইলেজ তো আমরা জানি যে ডাইজেশন এ হেল্প করে। কোন ধরনের ফুড পার্টিকেল কে ডাইজেশন এ হেল্প করে? আপনারা একটু গেস করেন দেখি মনে আছে কিনা? আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আ স্টার্চ জাতীয় যে খাবারগুলো আছে তাদের ডাইজেশন এর জন্য অ্যামাইলেজটা এই এনজাইমটা হেল্প করে থাকে। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স কি, কি আ এখানে কোনটা, কোনটা? অপশন এ অ্যান্ড অপশন সি। রিগার্ডিং ক্যারিজ। ওকে। ক্যারিজ এর মধ্যে ১ম অপশনটা আছে ৪ টা জোন আছে, তাই না?
একটা হচ্ছে সারফেস জোন, ট্রান্সলুসেন্ট জোন, ডার্ক জোন, বডি অফ দ্য লেশন। ওকে, সো ট্রান্সলুসেন্ট জোন ইন্ডিকেটস রিমিনারালাইজেশন। ট্রান্সলুসেন্ট জোন ইন্ডিকেট করে নো, যখন একটা ক্যারিজ ট্রান্সলুসেন্ট জোনের মধ্যে চলে যায়, দ্যাট মিন্স এটা ডিমিনারালাইজেশন হওয়া শুরু। ওকে, সো এটা ডিমিনারালাইজেশন হচ্ছে, নট রিমিনারালাইজেশন। এবং ডার্ক জোনে যখন যায়, ডার্ক জোনে যাওয়া দ্যাট মিন্স ইট ইন্ডিকেটস প্রোগ্রেশন। নো, যেহেতু ট্রান্সলেশন জোনের আগেই হচ্ছে ডার্ক জোন, মানে বেশি যদি ক্যারিয়ার লেশন হয় তাহলে ট্রান্সলেশন জোনে যাবে, অল্প হলে ডার্ক জোনে। সো ডার্ক ডার্ক জোনে যদি ক্যারিয়াসটা শুধুমাত্র এটা লিমিটেড থাকে, এটা ট্রান্সলেশন জোনে যায়নি, দ্যাট মিন্স এখান থেকে তার প্রোগ্রেশন হওয়ার চান্স আছে, এটা এখান থেকে রিমিনারালাইজেশন হওয়ারও একটা চান্স আছে। ওকে, সো ডার্ক জোন ইন্ডিকেটস প্রোগ্রেশন, আর এটা ইন্ডিকেট করে রিমিনারালাইজেশন। ওকে, সো অপশন বি তে যেটা বলছিলাম যে ডার্ক জোন ইন্ডিকেট প্রোগ্রেশন, দ্যাট মিন্স ক্যারিজ প্রোগ্রেশন হচ্ছে নো, এটা হচ্ছে রিমিনারালাইজেশন, দ্যাট মিন্স ক্যারিজটা স্টপ হয়ে গেছে। ওকে, সো অপশন এ এবং বি দুটোই ফলস। এই জায়গাতে অনেকে একটু ভুল করতে পারি যে ইন্ডিকেট প্রোগ্রেশন, দ্যাট মিন্স ক্যারিজটা ভালো হয়ে যাচ্ছে। নো, ক্যারিজটা আরো প্রোগ্রেস হচ্ছে। ওকে, বাট ডার্ক জোনে থাকা মানে এটা এখান থেকে রিমিনারালাইজেশনে ভালো হবে। ওকে, অপশন সি তে আছে Fisher carries spread laterally, not into the base. ওকে, ফিশার ক্যারিজ যেগুলো থাকে, যখন ফিশার গুলো যখন ওক্লুসাল সারফেসে ছড়িয়ে যায়, ওকে, এটা ল্যাটারালি ছড়ায়, একদম এপিক্যালি এটা কিন্তু যায় না। হ্যাঁ, বেজের দিকে ফিশার ক্যারিজের প্যাটার্নটাই হচ্ছে এরকম, এটা আগে ছড়াবে, পুরো ওক্লুসাল সারফেসে ছড়িয়ে যাবে, ল্যাটারালি যাবে। ওকে, নট ইনটু দ্য বেস। সো এটা ট্রু। বডি শোজ ম্যাক্সিমাম মিনারেল লস। ওকে, বডি অফ দ্য লেশন মিনারেল ম্যাক্সিমাম অ্যামাউন্টের, যখন বডি অফ দ্য লেশনে যায়, লেশনের বডিটাতেই সবচেয়ে বেশি মিনারেল লস হয়। সারফেস জোন ফর্ম বাই রিমিনারালাইজেশন, ডেফিনেটলি সারফেস জোন একদম ইনিশিয়াল যে স্টেজটা সেটা হচ্ছে সারফেস জোন। আমরা যদি একটা ফিগার দেখি তাহলে আপনাদের হয়তো আরো একটু আইডিয়া ক্লিয়ার হবে। দেখেন, এই যে একটা ক্যারিয়াস লেশন আছে দাঁতের সার্ভাইকাল রিজিয়নে। প্রথমেই দেখেন সারফেস এরিয়া, প্রথম রিজিয়নটা হচ্ছে সারফেস এরিয়া, দ্যাট হচ্ছে বডি অফ দ্য লেশন। দেন ডার্ক জোন, এই ডার্ক জোন পর্যন্ত আমরা বুঝতে পারি যে এটা এখান থেকে রিমিনারালাইজেশন হতে পারে, বাট এটা যখন ট্রান্সলুসেন্ট জোনে চলে যাবে এনামেলের ট্রান্সলুসেন্ট জোনে, তখন সেটা এখান থেকে আসলে রিমিনারালাইজেশনটা স্টার্ট, মানে এটা রিমিনারালাইজেশনের কোনো সুযোগ নাই। ওকে, রুট ক্যারিজের মাইক্রো অর্গানিজম কি কি আছে? আমরা জানি যে স্ট্রেপ্টোকাস মিউটেন্স, অ্যাক্টিনোমাইসিস, ল্যাক্টোব্যাসিলাস, এই তিনটাই মূলত এই ক্যারিয়াস লেশনের জন্য দায়ী থাকে। ইন কেস অফ পালপাইটিস, ওকে, সো আমরা জানি যে পালপাইটিস হলে দেয়ার ইজ থার্মাল সেন্সিটিভিটি। যদি দেখা যায় যে রিভার্সিবল পালপাইটিস, তাহলে অনেক সময় বা ইরিভার্সিবল পালপাইটিস, এই পালপাইটিস গুলো হিট কোল্ডের কারণে এক্সারবেশন হয়, রিলিফ হয়। সো থার্মাল সেন্সিটিভিটির একটা বিষয় আছে এখানে। ওকে, সো অপশন এ ট্রু। অপশন বি তে আছে লিম্ফ নোড আর এনলার্জড। পালপাইটিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লিম্ফ নোড গুলা নট এনলার্জড। হ্যাঁ, পালপাইটিসে হয় না। পেরিকরোনাইটিস হলে থার্ড মোলার যদি ইমপ্যাক্টেড থাকে বা এখানে ইনফ্লামেশন হয়, তাহলে সেক্ষেত্রে পালপাইটিস হওয়ার একটা সুযোগ, লিম্ফ নোড এনলার্জ হওয়ার একটা সুযোগ থাকে। টুথ ইজ এক্সট্রুডেড। নো, যদি কোনো এপিক্যাল অ্যাবসেস বা থাকে সেক্ষেত্রে, বা এপিক্যাল পেরিওডন্টাইটিস থাকে সেক্ষেত্রে টুথটা এক্সট্রুডেড হওয়ার চান্স থাকে, বাট পালপাইটিস এর ক্ষেত্রে এটা এক্সট্রুশন হয় না। সো অপশন বি এন্ড সি দুটোই ফলস। অপশন ডি তে আছে নো টেন্ডারনেস ফাউন্ড অন পারকাশন। ডেফিনিটলি আপনি পেরিওডন্টাইটিস হলে তখন আপনি পারকাশন পেইন পেতে পারেন। পেইন ইজ রেয়ারলি লোকালাইজড। ডেফিনিটলি পালপাইটিস এর পেইনটা লোকালাইজ করা যায় না, পেরিওডন্টাইটিস হলে আপনি লোকালাইজ করতে পারেন। ক্যারেক্টারিস্টিক্স অফ পালপাল হাইপারেমিয়া। ওকে, সো পালপাল হাইপারেমিয়ার প্রথম অপশনটা হচ্ছে যে ইউনিল্যাটারাল
ইউনিল্যাটারাল শার্প অ্যাট স্টেপিং পেইন। ওকে। সো এটা ইউনিল্যাটারাল এবং পেইনের নেচারটা হচ্ছে এটা শার্প এবং স্টেপিং পেইন। ওকে, এটা ট্রু। পেইনফুল টুথ অন স্টিমুলেশন। স্টিমুলেশনে পেশেন্টটা পেইন ফিল করে ডেফিনিটলি। একটু আগেও আমরা বলছিলাম যে থার্মাল সেনসিটিভিটি বা আপনি যেটাই করেন যে স্টিমুলাস দিলে এটা পেইন ফিল করবে। ওকে। পজিটিভ থার্মাল টেস্ট টেম্পারেচারের কারণে এটার রেজাল্টটা আমরা এক্সাজারবেশন বা রিলিফ হয় যেটাই হোক। সো আমরা টেস্টের রেজাল্টটা পজিটিভ পাচ্ছি। ওকে। অপশন ডি তে আছে পেইন কন্টিনিউ মোর দেন 10 মিনিটস। নো, এটা আ 10 to 15 মিনিটস, নট মোর দেন 10 মিনিটস। ওকে। অপশন ই তে আছে পালপোটমি ইস দ্য চয়েস অফ ট্রিটমেন্ট। পালপাল হাইপারেমিয়াতে অ্যাকচুয়ালি এখানে আমরা আ ১ম কথা হচ্ছে যে কজটা রিমুভ করতে হবে। হ্যাঁ? ক্যালসিয়াম লাইনিং দিয়ে সিডেটিভ টেম্পোরারি রেস্টোরেশন ও আমরা দিতে পারি এক্ষেত্রে। যদি পালপাল হাইপারেমিয়া হয়ে থাকে। দেখেন এক্সপ্লেনেশনটা অপশন ই তে আছে রিমুভ দ্য কজ। ক্যালসিয়াম লাইনিং দিব যদি আ ডিপ ক্যাভিটি হয়। ইউজুয়ালি ডিপ ক্যাভিটি তেও থাকে এবং সিডেটিভ টেম্পোরারি রেস্টোরেশন দ্যাট মিনস জিঙ্ক অক্সাইড ইউজুয়ালি দিয়ে আমরা যে টিএফ বলি যেটাকে। ওকে? সো এটা হচ্ছে আ পালপাল হাইপারেমিয়ার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। দেখেন এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে। এই সিনারিওটাতে হেলথি টুথের একটা ফিচার দেওয়া আছে। তারপরে দেখেন ক্যারিয়াস লেশন যেটা ডেন্টিনে টাচ করেছে। দেন ক্যারিয়াস লেশন আ দেখেন ডেন্টিনে যখন টাচ করেছে দ্যাট মিনস এটা ডিপ ক্যারিজ, হ্যাঁ? এটা এখনো পাল্পে আসে নাই। এটাকে বলছি আমরা হাইপারেমিয়া অফ দ্য পাল্প। এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমরা ১ম এ ক্যালসিয়াম একটা লাইনিং দিব। ক্যালসিয়াম লাইনিং দিয়ে দেন আমরা টেম্পোরারি একটা ফিলিং মানে সিডেটিভ একটা ড্রেসিং দিব। সিডেটিভ একটা ফিলিং দিব, রেস্টোরেশন দিব। সো সিডেশন টা যখন তার অ্যাকশনটা কমপ্লিট করবে দেন আপনি চাইলে এখানে অন্য কোনো রেস্টোরেশন দিয়ে এটা রেস্টোর করতে পারেন। ওকে। বাট পালপাল ইসকেমিয়া যখন হয়ে যায় সেটা পাল্পে টাচ করে ফেলে। ওকে? আর তখনও ভাইটাল পাল্প থাকে। বাট যখন নেক্রোসিস মানে আ পুরো পাল্পটাই ডিস্ট্রাকশন হয়ে গেল। সো পুরো পাল্পটাই যখন নেক্রোসিস হয়ে গেল তখন দেখেন এপিক্যালি তখন পাসও ফরমেশন হলো। ওকে? সো এই ৪ টা স্টেজ হচ্ছে পাল্পের হেলথি টুথ থেকে একদম পাল্প নেক্রোসিস পর্যন্ত। ওকে, পাল্প পলিপ। আমরা জানি যে লার্জ যদি ক্যারিয়াস কোনো ক্যাভিটি থাকে তার একদম পাল্প ক্যাভিটি থেকে পাল্প চেম্বার থেকেই যখন একটা আ ইনফ্লামড একটা লেশন, রেড লেশন বা সফট টিস্যু পাল্পের একটা লেশন বের হয় সেটাকে আমরা পাল্প পলিপ বলছি। ওকে? সো ১ম অপশনটা হচ্ছে পাল্প প্রলিফারেশন অ্যাবনরমালি। পাল্প প্রলিফারেটস অ্যাবনরমালি। ওকে, অ্যাবনরমালি তো প্রলিফারেট হবেই। অ্যাডাপটিভ রেসপন্স এটা অবশ্যই একটা অ্যাডাপটিভ রেসপন্স দেয় যার ফলে এই পলিপটা ফরমেশন হয়। ওকে। ব্লাক সফট নোডিউল? নো। এটা কালারটা মূলত পিঙ্কিশ হতে পারে। অনেক সময় ডাস্কি রেড ও হয়। ওকে। নট ব্লিডস অন প্রুবিং? নো। আপনি ব্লিডিং করলে টাচ করলেই দেখবেন যে ব্লিডিং হচ্ছে। ওকে? প্রবিং এর সময় প্রবিং করলেই ব্লিডিং হবে। ওকে। সো আ অপশন বি সি অ্যান্ড ডি দুটোই ফলস। ইট ইস মোস্ট কমন ইন ওল্ড এজ? নো। ওল্ড এজে কেন হবে? এটা ইয়ং এজেই এটা অনেক বেশি কমনলি পাওয়া যায়। এই যে একটা পাল্প পলিপের ছবি আছে। এখানে দেখেন লার্জ ক্যারিয়াস ক্যাভিটি এবং পাল্পটা পলিপের মতো ফরমেশন করেছে ক্যারিয়াস ক্যাভিটির ভিতরে। আউটকাম অফ ক্রনিক এপিক্যাল পেরিওডন্টাইটিস। ক্রনিক এপিক্যাল পেরিওডন্টাইটিস এ আমরা কি ফিচার পাই? সো ১ম এ দেখি যে গ্রানুলোমা হয়। এপিক্যাল পেরিওডন্টাইটিস থেকে গ্রানুলোমা হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে সাইনাস ফরমেশন হয় আর হচ্ছে সিস্ট ফরমেশন হয়। সাইনাস ফরমেশন হয়ে এখান থেকে সিস্ট ও হতে পারে। সো গ্রানুলোমা, সাইনাস অ্যান্ড সিস্ট। এই ৩ টা কন্ডিশন আমরা এপিক্যাল পেরিওডন্টাইটিস থেকে পাই। এপিক্যাল পেরিওডন্টাইটিস এর একটা সিক্যুয়েলি হিসেবে আমরা এই ফিচারটা পাই।
डेंटो-अल्वेओलर एब्सेस। डेंटो-अल्वेओलर एब्सेस में occur from কোন আ আ কন্ডিশন থেকে ডেন্টো-অ্যালভিওলার অ্যাবসেস হচ্ছে? খেয়াল করেন। নেক অ্যাবসেস থেকে কি ডেন্টো-অ্যালভিওলার অ্যাবসেস হচ্ছে? নো। বরঞ্চ ডেন্টো-অ্যালভিওলার অ্যাবসেস থেকে নেক অ্যাবসেস হচ্ছে। ওকে? সো আ অ্যাকিউট পালপাইটিস এখান থেকে অ্যাবসেস হতে পারে। পালপাইটিস, পেরিওডন্টাইটিস, পেরিকরোনাইটিস বা এখান থেকে ধীরে, ধীরে এটা ডেন্টো-অ্যালভিওলার অ্যাবসেস হতে পারে। এটা ঠিক আছে। আর হচ্ছে গ্রস যদি কোনো ক্যারিয়াস টিথ থাকে, সেখান থেকে গ্রসলি ক্যারিয়াস টুথ সেখান থেকেও ডেন্টো-অ্যালভিওলার অ্যাবসেস হতে পারে। বাট নেক অ্যাবসেস বা ফিশার ক্যারিজ থেকে তো এটা সরাসরি হবে না। ঠিক আছে? ট্রমাটিক আলসার থেকেও এই ডেন্টো-অ্যালভিওলার অ্যাবসেস হবে না। এটা বেসিক জিনিস। ইরোশন ক্যান বি ডেভেলপড ফ্রম অ্যাকচুয়ালি ইরোশনটা কখন হয়? যাদের অ্যাসিডিটি আছে বা গ্যাস্ট্রিক রিফ্লেক্স হয় বা অনেক সময় সফট ড্রিংকস যারা বেশি খায় বা অ্যালকোহল ড্রিংকার তাদের ক্ষেত্রে এই ইরোশনের টেনডেন্সিটা বেশি। মানে অ্যাসিডিক কোনো কন্ডিশন বা কেমিক্যাল এজেন্টের মাধ্যমে আ যদি আ কোনো টুথ স্ট্রাকচার নন ক্যারিয়াস লেশন ফরমেশন হয় সেটা হচ্ছে ইরোশন। ওকে? সো গ্যাস্ট্রিক রিফ্লেক্স অপশন এ তে আছে। তারপর অপশন ই তে আছে অ্যালকোহল। এই ২ টা অপশন ট্রু। দেখেন ইরোশনটা কোথায়? ডান দিকের নিচে একদম দেখেন এখানে এই ফিচারটা হচ্ছে ইরোশনের। ওকে? অ্যাট্রিশন হচ্ছে মেকানিক্যাল মানে টুথ টু টুথ এর যে কনট্যাক্টটা গ্রাইন্ডিং এর কারণে বা আমরা অনেক সময় বলি ব্রুক্সিজম। ব্রুক্সিজমে যখন দাঁতের সাথে দাঁতের যে ফ্রিকশন হয় সেটার কারণে যেই লেশনটা হয় নন ক্যারিয়াস লেশন সেটা হচ্ছে অ্যাট্রিশন। আর অ্যাসিডিক বা কেমিক্যাল কন্ডিশন এর কথা বললাম কি? ইরোশন। আর অ্যাব্রাশন যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল, হ্যাঁ? ব্রাশ এমনভাবে করছেন যে আমরা যখন মোলার বা প্রিমোলার যখন আমরা ব্রাশ করি এমনভাবে প্রেশার দেই যে সার্ভিক্যাল এরিয়াটা পুরা শেষ হয়ে যায়। ওকে? সো এটা হচ্ছে অ্যাব্রাশন। আর আরেকটা আছে অ্যাবফ্রাকশন। ক্লিনিক্যাল ফিচার ইন ব্রুক্সিজমস এই যে একটু আগে ব্রুক্সিজম এর কথা বলছিলাম যে ব্রুক্সিজম হলে কি হবে? সো corrosion অফ দ্যা টিথ, ওকে? এবং এই যে corrosionটা হচ্ছে দাঁতের সাথে দাঁতের একটা কনট্যাক্ট এর কারণে প্রেশার ফিল হচ্ছে এবং এখান থেকে সময় পেইনফুল একটা কন্ডিশন তৈরি হয়। এটা হেডেক হয় এবং এই হেডেক এর পরবর্তীতে একসময় এটা ক্রনিক একটা ফেসিয়াল পেইন এ রূপ নেয়। এবং এভাবে টুথের সাথে টুথের কনট্যাক্ট এর কারণে মাস্টিকেটরি মাসল বা ব্যাসেটার মাসলের মধ্যেও এটার লোডটা পড়ে এবং এই ম্যাসেটার মাসলটা অনেক সময় এটা আ এখানে হাইপারট্রফি ও ফর্ম করে। হাইপারট্রফি অফ ম্যাসেটার মাসল। ওকে। সো আমরা আরো কিছু ফিচার দেখে নিই ব্রুক্সিজম এর ক্ষেত্রে। ১ম অপশনটা আছে নয়েজ ডিউরিং গ্রাইন্ডিং মানে নকটার্নাল আ ব্রুক্সিজম, অ্যাট্রিশন আ এবং এরকম যদি অ্যাট্রিশন হতে থাকে তাহলে কাজ বা যদি কোন রেস্টোরেশন থাকে ন্যাচারাল টিথ তাহলে সেগুলোও কি হবে? ফ্র্যাকচার হবে। ইনক্রিজড মোবিলিটি অফ টিথ। টুথের মোবিলিটিটা বেড়ে যাবে। হাইপারট্রফি হবে ম্যাসেটার মাসলের এবং অ্যান্টেরিয়র টেম্পোরালিস মায়ালজিয়া বা মাসল পেইন হবে। লিমিটেশন অফ জ মুভমেন্ট হবে। যখন হাইপারট্রফি হবে ম্যাসেটার বা টেম্পোরালিস এর মাসলে পেইন হবে তখন অটো দেখবেন যে আপনি জ মুভমেন্টটা লিমিটেশন হয়ে গেছে। টেন্ডারনেস অন পালপেশন অফ মাস্টিকেটরি মাসল। কজেস অফ রিসরপশন অফ পার্মানেন্ট টুথ। পার্মানেন্ট টুথ গুলা কেন রিসরপশন হয়? দীর্ঘদিন ধরে যদি ইমপ্যাক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে রিসরপশন হতে পারে। এটা ভালো একটা পয়েন্ট। রুট ক্যানাল করলে কি আর রিসরপশন হয়? সো না। রুট ক্যানাল করলে রিসরপশন হয় না। বাট সিস্টিক কোনো লেশন থাকলে এটা রিসরপশন হতে পারে এবং এপিক্যাল পেরিওডন্টাইটিস। এপিক্যাল পেরিওডন্টাইটিস থাকলেও আ আ পার্মানেন্ট টুথ গুলো রিসরপশন হওয়ার চান্স থাকে। হাইপারসিমেন্টোসিস ক্যান অকার্স।
নরমাল যে সিমেন্টামটা থাকে টুথের রুটের মধ্যে তার চেয়ে বেশি সিমেন্টাম ফর্মেশন হয়। কোন, কোন কন্ডিশনে? সো এইজিং এর কারণে বয়স বাড়ার সাথে, সাথে ডেফিনিটলি হতে পারে। আরেকটা হচ্ছে ওভার ইরাপ্টেড। ওভার ইরাপশন যদি হয় তাহলে সেক্ষেত্রে হাইপারসিমেটোসিস হতে পারে। সো আর ওক্লুশাল লোড ডিক্রিজ হলে এটার সাথে ওক্লুশাল লোডের সাথে হাইপারসিমেটোসিস এর কোনো সম্পর্ক নাই এবং পেরিকরোনাইটিস এর সাথেও হাইপারসিমেটোসিস এর কোনো সম্পর্ক নাই। পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস যদি হয় তাহলে আ হাইপারসিমেটোসিস হতে পারে। দেখেন এই টুথেরই রুটের হ্যাঁ, রুট স্ট্রাকচার দেখেন এমনভাবে সিমেন্টোসিস হয়েছে, হাইপারসিমেটোসিস হয়ে গেছে। দেখা যাচ্ছে যে হয়তো রুটটাই মনে হয় নিচের দিকে অনেক বেশি মোটা। আসলে সিমেন্টাম ফরমেশন হয়ে গেছে এক্সেস পরিমাণ। যার কারণে এক্সেসটা এরকম দেখা যাচ্ছে। In the initial stage of chronic gingivitis কি, কি ঘটনা ঘটে? আ এটা হচ্ছে ডেভেলপ আফটার 2 to 3 উইকস। 2 to 3 উইকস এর পরে নো, এটা 20 ইনিশিয়াল স্টেজ অফ ক্রনিক gingivitis develop 24 hours. Okay, not 2 to 3 weeks. এটা প্লাক অ্যাকুমুলেশন হওয়ার 24 আওয়ার্স এর মধ্যেই আ ইনিশিয়াল স্টেজ টা শুরু হয়ে যায়। প্রিডমিনেন্টলি নট প্লাজমোসাইটিক। এখানে অ্যাকচুয়ালি নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশনটা হয়। ওকে? সো অপশন এ এবং বি দুটোই ফলস। সি তে আছে ক্লিনিক্যালি অ্যাপিয়ার হেলথি। মানে হেলথি আ ক্লিনিক্যালি দেখা যায় যে হেলথি এবং এখানে ভ্যাসোডাইলেশন হয়। পেরিওডন্টাল লিগামেন্টটাও এখানে ইনট্যাক্ট থাকে। ওকে? সো সি, ডি অ্যান্ড ই ৩ টা অপশনই ট্রু। Regarding the periodontal abscess. So also called lateral abscess, periodontal যে abscess টা এখানে বলছে যে ল্যাটারাল অ্যাবসেস। ওকে, ট্রু। থ্রবিং পেইন থাকে। ওকে, সো এখানে থ্রবিং পেইন পাওয়া যায় এবং এই পেরিওডন্টাল অ্যাবসেস এর বা ল্যাটারাল পেরিওডন্টাল অ্যাবসেসটাকে ল্যাটারাল অ্যাবসেস বলা হয় এবং এখানে টুথগুলো কিন্তু ভাইটাল, হ্যাঁ? নট নন ভাইটাল। ওকে? সো অপশন সি ফলস এবং আ অ্যাবসেস রিমেইনস এপিক্যালি আ এখানে আসলে আ এপিক্যালি না, যেহেতু একটু আগে আমরা বললাম যে ল্যাটারাল যে পেরিওডাল অ্যাবসেসটা হচ্ছে ল্যাটারাল অ্যাবসেস। দ্যাট মিনস এখানে অ্যাবসেসটা এপিক্যালি না, এটা ল্যাটারালি থাকে। ওকে? ইনসিশন গিভেন থ্রো ওভারলাইং জিঞ্জিভা। অ্যাকচুয়ালি অ্যাবসেস এর ক্ষেত্রে কিন্তু ইনসিশন বা ইনজেকশন এগুলো কন্ট্রা ইন্ডিকেটেড। ফিচার্স ফিচার্স অফ অ্যানাক। অ্যানাকের ফিচার কি, কি আছে? প্রথম অপশনটা আছে যে ইয়ং ফিমেল মেইনলি অ্যাফেক্টেড। এখানে ইয়ং ফিমেলরা মেইনলি অ্যাফেক্টেড হয়। বাট আমরা জানি যে ফিমেলরা না, অ্যাকচুয়ালি মেল পেশেন্টরা বেশি অ্যাফেক্টেড হয়। ক্রেটার শেপ আলসার স্টার্টেড এট দ্য টিপ অফ দ্য ইন্টারডেন্টাল পেপিলা। ওকে, এটা ট্রু এবং এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো লিম্ফোডেনোপ্যাথি থাকে না এবং এখানে কোনো ফিভারও থাকে না পেশেন্টের। বাট এখানে ফাউল স্মেল থাকে। ওকে? সো আমরা যদি এই যে এই ফিচারটা একটু দেখি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যানাক দেখেন ইন্টারডেন্টাল পেপিলার মধ্যেই কিন্তু হচ্ছে দুইটাদের মাঝখানে যেই আ আ জিঞ্জিভাল প্রজেকশন মানে দ্যাট মিনস ইন্টারডেন্টাল পেপিলা এখানেই কিন্তু মূলত অ্যানাকটা হচ্ছে। ইন ড্রাই সকেট দেয়ার ইজ ওকে, ড্রাই সকেটে কি হয়?
ডাল পেইন। ওকে, ড্রাই সকেটের মধ্যে ডাল পেইন হয়, বাট থ্রবিং পেইন বাট ইন্টারমিটেন্ট নো। এখানে পেইনটা কন্টিনিউয়াস পেইন হবে। এটা ডাল পেইন থাকে বাট কন্টিনিউয়াস পেইন থাকে ড্রাই সকেটের মধ্যে। এটা যে একবার হলো কিছুক্ষণ পরে আবার রিলিফ হয়ে গেল, বিষয়টা এরকম না। এটা কন্টিনিউয়াস একটা পেইন থাকে। ওকে, পেইন রিলিভড বাই কোল্ড। আসলে এটা ড্রাই সকেটের পেইনের সাথে কোল্ড এর কোনো রিলেশন নাই। এবং রেডিয়েটিং নো, এটা নট রেডিয়েটিং পেইন। ড্রাই সকেট ইজ নট রেডিয়েটিং পেইন। লোকাল। রিগার্ডিং অস্টিওমাইলিটিস, ফোকাল স্ক্লেরোজিং অস্টিওমাইলিটিস, এখানে অনিয়ন স্কিন থিকেনিং। অ্যাকচুয়ালি অনিয়ন স্কিন থিকেনিংটা পাওয়া যায় মূলত গ্যারেজ অস্টিওমাইলিটিসে, নট ফোকাল স্ক্লেরোজিং। বোন স্ক্লেরোসিস অ্যাসোসিয়েটেড উইথ পালপাইটিস, ওকে, এটা ট্রু। ক্রনিক অস্টিওমাইলিটিস ইজ কমন দেন acute, এটাও ট্রু। অপশন ডি তে আছে acute osteomyelitis needs radiographic change at least 10 days. So 10 days acute osteomyelitis টা 10 দিন পরে দেখা যায় যে এটার কিছুটা চেঞ্জ হয়। এক্স-রেতে আমরা এটা পাই। অপশন ই তে আছে প্যারাস্থেসিয়া অফ লিপ ইজ কমন ইন ক্রনিক অস্টিওমাইলিটিস। নো, এটা প্যারাস্থেসিয়াটা মূলত acute osteomyelitis, এটা কমন থাকে। সো অপশন ই ফলস। এবং শেষে অপশন এ ফলস। রিগার্ডিং osteoradionecrosis, osteoradionecrosis, প্রথম অপশনটা হচ্ছে রেডিওথেরাপি ডিক্রিজেস ভাস্কুলারিটি। সো এটা ট্রু। অপশন বি তে আছে মিউকোসা বিকাম হাইপারট্রফিক। অ্যাকচুয়ালি osteoradionecrosis এ এখানে দেখা যায় যে মিউকোসাটা অ্যাট্রফিক হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা অ্যাট্রফি হয়, নট হাইপারট্রফি। এন্ড হাইপারবারিক এক্সারসাইজ মে বি হেল্পফুল। ওকে, হাইপারবারিক এক্সারসাইজটা এটা ভাস্কুলারিটিটা বাড়ায়, মানে ফ্লোটা বাড়ায়। রাইজেস উইথ রেডিয়েশন ডোজ। সো রেডিয়েশনের ডোজটা যত বেশি বাড়বে, তত রেডিওনেক্রোসিস, অস্টিওরেডিওনেক্রোসিসের পরিমাণটাও তত বেশি বাড়বে। 50% of patients receiving radiotherapy may suffer this condition. Actually, only 5% patient, not 50% patient receiving radiotherapy may suffer from this radionecrosis. Only 5% patient, not 50%. ইনফেকশন ফ্রম মেক্সিলারি টিথ ক্যান স্প্রেড। কোথায় কোথায় ইনফেকশনটা স্প্রেড করতে পারে? মেক্সিলারি টিথ থেকে। ওকে, সো প্রথম অপশনটাই আছে যে মেক্সিলারি সাইনাস। সো মেক্সিলারি সাইনাস থেকে মেক্সিলারি টিথ ডেফিনেটলি। ইনফ্রাটেম্পোরাল ফোসা থেকে যাবে, ক্যারেন্ট ফোসা থেকে যাবে। টেরিকোম্যান্ডিবুলার স্পেস আর সাবমেন্টাল, এগুলো তো আসলে মানে লোয়ার জোর সাথে রিলেটেড। ওকে, তো আমরা যদি প্রথম তিনটা অপশনকে একটু ভেঙে ভেঙে বলি যে মেক্সিলারি সাইনাসে কোন কোন টুথ থেকে যাবে? ফ্রম প্যালাটাল রুট অফ ফার্স্ট ম্যাক্সিলারি ফার্স্ট মোলার থেকে ম্যাক্সিলারি সাইনাসে যেতে পারে। ইনফ্রাটেম্পোরাল ফোসায় যাবে অন আপার টুথ থেকে। এবং ক্যানান ফোসাতে যাবে ফ্রম ক্যানাইন টিথ থেকে। ওকে, টেরিকোম্যান্ডিবুলার স্পেস এখানে ম্যান্ডিবুলার থার্ড মোলার। আর সাবমেন্টাল স্পেস এটাও মূলত ম্যান্ডিবুলার অ্যান্টেরিয়র টিথ থেকেই মূলত স্প্রেড হয়, নট ম্যাক্সিলারি টিথ। রিগার্ডিং সকেট হিলিং, ওকে, epithelial migration completes within 1 week. So option A true. Option B তে আছে যে activated platelet secrete thrombin which helps in lysis from clot. Actually এখানে retraction of the
ক্লট এটা প্লাটিলেটই ট্রিগার করে মূলত। হ্যাঁ? অ্যাক্টিভেটেড প্লাটিলেট সিক্রেট করে থ্রম্বিন হুইচ হেল্পস ইন লাইসিস অফ দ্য ক্লট, এটা ফলস। সকেট হিলিং অকার্স বাই হিলিং ইন সেকেন্ডারি ইনটেনশন। ওকে, এটা ট্রু। দ্য লেমিনাডোরা ইজ ডিস্ট্রাক্টেড, নো, এটা ইনট্যাক্ট থাকে লেমিনাডোরাটা। দ্য ম্যাক্রোফেজ প্লে ইম্পর্টেন্ট রোল। ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে হচ্ছে এই ম্যাক্রোফেজ। Physical features of pain dysfunction syndrome. ওকে, পেইন ডিসফাংশন সিনড্রোমটা এখানে প্রথম অপশনে আছে বাইলেটারাল সিভিয়ার পেইন। ওকে, সো অ্যাকচুয়ালি এই ফিচারটা এটাতে নট বাইলেটারাল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিলেটারাল। ওকে, সো ফিমেল মেলের রেশিওটা বলছে এখানে 9:1, নো, এটা হচ্ছে 4:1। ইয়ং অ্যাডাল্ট মেইনলি এফেক্টেড, ইয়ং অ্যাডাল্ট গুলা এফেক্টেড, এটা ট্রু। ইউজুয়ালি সেলফ লিমিটিং, হ্যাঁ, পেইন ডিসফাংশন সিনড্রোম অনেক সময় সেলফ লিমিটিং, এটাও ট্রু। সি এন্ড ডি দুটোই ট্রু। ইতে আছে যে causes long term damage to the joint. ওকে, তো টিএম জয়েন্টের কথা বলছি যে মায়োফেশিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোম যদি থাকে লং টাইম ড্যামেজ করবে জয়েন্টে, এটা এটা ট্রু না ফলস। ওকে, সো অ্যাকচুয়ালি মায়োফেশিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোমটা এটা জয়েন্টে কোনো প্রবলেম করে না, কোনো ড্যামেজও করে না। Serum alkaline phosphatase rises in following condition. Serum alkaline phosphatase এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে প্যাজেট ডিজিজ এবং হাইপারপ্যারাথাইরয়েডিজম। ঠিক আছে? যে প্যাজেটস ডিজিজ এন্ড হাইপারপ্যারাথাইরয়েডিজম। Causes of premature periodontal tissue destruction. ওকে, periodontal tissue destruction হয় কোন কোন কন্ডিশনে বা এদের কজ কি, এটা আমরা একটু দেখব। ওকে, সো হাইপোফসফাটেশিয়া, ডাউন সিনড্রোম, হ্যাঁ, হাইপোফসফাটেশিয়া এন্ড ডাউন সিনড্রোম, এই দুইটা কন্ডিশনে আমরা প্রিমেচিউর পেরিওডন্টাল টিস্যু ডিস্ট্রাকশন হয়। দেখেন সিতে আছে যে কন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস যদি কন্ট্রোলেই থাকে তাহলে আর কোনো প্রবলেম হয় না অ্যাকচুয়ালি। সো এটা হবে আনকন্ট্রোলড। এলাটার্নো সিনড্রোম টাইপ 5 না, এটা টাইপ 8। ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ হ্যাজ নো রোল, এটা ফলস। রুলস তো অবশ্যই আছে। এবং এই যে দেখেন আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সলভ করলাম, অনেকগুলো প্রশ্ন আমরা কেরিস, পেরিওডন্টাইটিস, পালপাইটিস থেকে পেয়েছি। এগুলো কিন্তু কাউসানের প্রথম দিকে 4, 5, 6, 7 এই চ্যাপ্টার গুলো থেকে মূলত এই প্রশ্নগুলো করা হয়েছে। তো এবং এই কেরিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ডেন্টিস্টে কেরিজই সবকিছু, তাই না? সো দেখেন কেরিস থেকে আমরা একটা জোন নিয়ে একটা প্রশ্ন দেখলাম, তার 4টা জোন আছে। তারপর কেরিয়াস যে কেরিওজেনিক ব্যাকটেরিয়া একটা প্রশ্ন ছিল, আর 2-3টা প্রশ্ন ছিল অলরেডি। সো এই চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আবার আহ আরো কিছু সিস্টের চ্যাপ্টার গুলো আছে, তারপর আলসারের চ্যাপ্টার বা টিউমারের চ্যাপ্টার। এই যে চ্যাপ্টার গুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার হোয়াইট লেশন, রেড লেশনও আছে, বাট এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সিস্ট বা টিউমার, এগুলো। সো আপনারা যখন একটু পড়বেন এই সিস্ট টিউমারের চ্যাপ্টারটা বা আলসারের চ্যাপ্টারটা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। Larduy's angina, a severe cellulitis involving sublingual, submandibular and lateral pharyngeal space. Larduy's angina কোন কোন স্পেস কে ইনভলভ করে সেটা এখানে বলছে। সো এই তিন ধরনের স্পেস কে এরা ইনভলভ করে। ওকে, সো ট্রু। Usually caused by staphylococcus and various mixed anaerobes. আসলে এখানে স্টাফাইলোকোকাস না, এটা হবে স্ট্রেপ্টোকক্কাই। ওকে, আর সিতে আছে মেবি কনসিকুয়েন্স অফ সিভিয়ার ফেশিয়াল ট্রমা। ফেশিয়াল ট্রমার কারণে কি এটা হয়? নো, এটা তো একটা ইনফেকশিয়াস একটা কন্ডিশন, তাই না? সো ফেশিয়াল ট্রমার কারণে এটা হয় না। মেইন সিমটমস, ইজ সিভিয়ার ফেশিয়াল পেইন হবে
উইথ ডিফিকাল্টি ইন ব্রিদিং এন্ড সুয়েলিং, ডেফিনেটলি এনলার্জড টাংটা প্রোট্রুশন হয়ে যাবে, তখন সুয়েলিং এর কারণে দেখা যাবে যে রেসপিরেটরি ট্রাক্টে প্রেসার পড়ছে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে পেশেন্টের। সো ডিফিকাল্টি ইন ব্রিদিং এন্ড সুয়েলিং। আর requires aggressive treatment with oral broad spectrum antibiotics, no, এখানে ইন্ট্রাভেনাস ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক থাকবে। দেখেন এই পেশেন্ট হচ্ছে লাউডিক সেনজাইনার পেশেন্ট, পেশেন্টের টাংটা প্রোট্রুশন হয়ে আছে এবং নেক সোয়েলিং ও থাকে, পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্টে চাপ দেয়, যার কারণে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেসও হয়। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ক্যাভার্নাস সাইনাসের মধ্যে প্রবলেমটা। সো মে ফলো ইনফেকশন অফ লিপস, নোজ এন্ড ফেস, লিপসে হয়, নোজে হয়, ফেসে হয়। মে ফলো স্প্রেড অফ ইনফেকশন ফ্রম দ্য টেরিকয়েড ভেনাস প্লেক্সাস, স্প্রেড হয় ইনফেকশনটা কোত্থেকে, টেরিকয়েড ভেনাস প্লেক্সাস থেকে। ওকে। মে প্রডিউস লাউড ব্রুইট হার্ড অন দ্য আই, চোখের মধ্যে ব্রুইট, এটা আসলে ফলস। ক্যারেক্টারাইজড বাই এক্সোপথ্যালমাস, চোখটা বেরিয়ে আসে অনেকটা, অরবিটাল কনজাংটিভাল ইডিমা। ওকে, সো এটা ট্রু। টিপিক্যালি রিমেন্স ইউনিল্যাটারাল, এটা ইউনিল্যাটারাল থাকে। ওকে, সো এই ফিচারটা, এই ফিগারটা যদি আমরা একটু দেখি, দেখেন সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, মেক্সিলারি সাইনাস গুলোকে এফেক্ট করছে এবং এটা লিপ, নোজ, ফেস সবগুলোকে ইফেক্ট করছে। লিপের কাছেও আছে, আপার লিপে, নোজে তো আছেই, ফেসে দেখেন ফ্রন্টাল বোনেও কিন্তু এটা যাচ্ছে। সো পুরো ফেসটাকেই এফেক্ট করছে। সিস্ট উইথ ইপিথেলিয়াল লাইনিং। ওকে, দেখেন সিইওটি প্রথমটা আছে, ক্যালসিফাইং ইপিথেলিয়াল অন্ডোজেনিক টিউমার, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টিউমার, নট সিস্ট। ওকে, অন্ডোজেনিক কেরাটোসিস, গ্লোবিউলোম্যাক্সিলারি সিস্ট, এগুলো হচ্ছে ইপিথেলিয়াল লাইনিং এর। আর বি এন্ড সি যেটা সলিটারি বোন সিস্ট এবং এনিউরিজমাল বোন সিস্ট, এগুলো হচ্ছে নন ইপিথেলিয়াল লাইনিং। ওকে, এগুলোর কোনো লাইনিং থাকে না, নন ইপিথেলিয়াল লাইনিং। আর এ অপশনটা সেটা হচ্ছে এজ এ টিউমার, নট সিস্ট। তাহলে ট্রু কোন দুইটা অপশন? অন্ডোজেনিক কেরাটোসিস্ট এবং গ্লোবিউলোম্যাক্সিলারি সিস্ট। Odontogenic cyst of developmental or unknown origin. Okay, so unknown origin কি কি আছে বা ডেভেলপমেন্টাল কি কি আছে? একটা হচ্ছে যে ইরাপশন সিস্ট, আর আরেকটা হচ্ছে ডেন্টিজেরাস সিস্ট। এগুলো হচ্ছে অডন্টোজেনিক সিস্ট অফ আননোন অরিজিন বা ডেভেলপমেন্টাল অরিজিন। ওকে, ইরাপশন সিস্ট আর ডেন্টিজেরাস সিস্ট, এই দুইটা। বাট কোলাটেরাল সিস্ট এটা হচ্ছে এক ধরনের ইনফ্লামেটরি সিস্ট। ওকে, কোলাটেরাল সিস্ট ইজ ওয়ান টাইপ অফ ইনফ্লামেটরি সিস্ট, এবং সাবলিঙ্গুয়াল যে ডার্মেট সিস্ট এটা হচ্ছে নন অডন্টোজেনিক, এবং রেডিকুলার সিস্ট এটাও ওয়ান কাইন্ড অফ ইনফ্লামেটরি সিস্ট। তাহলে ইনফ্লামেটরি সিস্ট আমরা পেলাম দুইটা, একটা হচ্ছে কোলাটেরাল, একটা হচ্ছে রেডিকুলার। আর সাবলিঙ্গুয়াল ডার্মেট সিস্ট এটা হচ্ছে নন অডন্টোজেনিক। তাহলে অডন্টোজেনিক কোন দুইটা থাকে? ইরাপশন সিস্ট এন্ড ডার্মেট সিস্ট। রিগার্ডিং ডেন্টিজেরাস সিস্ট, ডেন্টিজেরাস সিস্টের কথা বলছে যে প্রথম অপশনটাতে আছে মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ ইরাপ্টেড টিথ, নো। আনইরাপ্টেড টিথ, সিস্টের কারণে দেখা যায় ইরাপশনই হচ্ছে না। অ্যাসোসিয়েটেড আনইরাপ্টেড টিথ, ট্রু। রিকার আফটার ট্রিটমেন্ট, নো, এটা রিকার করে না। অরন্ডোজেনিক ক্যারোটোসিসটা কিন্তু রিকার করতে পারে, বাট ডেন্টিজেরাস সিস্ট না। ডোন্ট রেসপন্ড টু মার্সুপিয়ালাইজেশন, নো, এটা ফলস। মার্সুপিয়ালাইজেশন রেসপন্ড করেন। ডায়াগনোসিস কনফার্মড বাই হিস্টোপ্যাথোলজি, ইয়েস, এটা ট্রু। অডন্টোজেনিক টিউমার কি কি আছে? ওকে, এমিলোব্লাস্টোমা এটা একটা অডন্টোজেনিক টিউমার। এমিলোব্লাস্টিক ফাইব্রোমা এটাও একটা অডন্টোজেনিক টিউমার। আর অপশন ডি তে তো নাম দিয়েই দেওয়া আছে, অডন্টোজেনিক ফাইব্রোমা, ইটস অ্যান অডন্টোজেনিক টিউমার। বাট ক্যালসিফাইং অডন্টোজেনিক সিস্ট ইজ ওয়ান কাইন্ড অফ সিস্ট, এবং ডেন্টিনোমা এটা অডন্টোজেনিক টিউমার না, এটা ফলস। তাহলে অপশন সি এন্ড ই ফলস। রিগার্ডিং সিজিসিজি, সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানুলোমা, এটা থাকে কোথায়? অ্যান্টেরিয়র মেক্সিলা, মানে 6 to 6, মানে ক্যানাইন টু ক্যানাইন, ইন ফ্রন্ট অফ দা
6 to 6, হ্যাঁ? 6 আপার 6 লোয়ার আপার 6 এক্স ২ পাশের সামনেই মূলত থাকে। লোকালাইজড টিউমার অফ fibrous টিস্যু containing numerous fibroblast. ওকে? এটা ফলস। সো নিউমেরাস osteoclast থাকে এই সিজিসিজির মধ্যে, লোকালাইজড টিউমারের মধ্যে। নট ফাইব্রোব্লাস্ট। ভেরি এক্সপেন্সিভ গ্রোথ অ্যান্ড destructive. ওকে? এটা ট্রু, destructive. মোস্ট কমন ইন posterior molar region? নো। এটা আমি যেটা বললাম anterior to first molar region, মানে 6 to 6 এর সামনে থাকবে মূলত। নো অ্যাসোসিয়েশন উইথ hyperthyroidism, hyperparathyroidism. ইয়েস, এটার সাথে কোনো hyperparathyroidism এর সম্পর্ক নাই। ইন Noonan syndrome, multiple giant cell granuloma occurs. ওকে। সো নোনেন সিনড্রোমটা কি আমরা যদি একটু দেখি, যে দিস ইজ এ জেনেটিক ডিসঅর্ডার দ্যাট প্রিভেন্টস নরমাল ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। বডির বিভিন্ন পার্টেই নরমাল ডেভেলপমেন্ট হয় না। ইট ইজ কজড বাই মিউটেশন অফ দ্য নিউরোফাইব্রোমিন জিন। কোন জিন? নিউরোফাইব্রোমিন জিন। আমরা আরেকটা জিনের নাম পড়েছিলাম গার্ডনার সিনড্রোম, সেটা মোস্ট প্রবাবলি এপিসি জিন। ওকে? ক্লিনিক্যাল ফিচারটা দেখেন। আর আরেকটা হচ্ছে দেখেন নোনেন সিনড্রোম ইজ ইনহেরিটেড ইন অ্যান অটোসোমাল ডমিন্যান্ট প্যাটার্ন। ওকে? ক্লিনিক্যাল ফিচারটা দেখেন। ডাউন স্ল্যান্টিং অফ দ্য palpebral features, short stature, widely spaced eyes, low posterior hairline. সো এরকম কয়েকটা ফিচার দেয়া আছে। ওকে? সো এমসিকিউ গুলো আমরা শেষ করলাম। এখন এসবি গুলো বাকি আছে। আমরা এসবি গুলো একটু খেয়াল করি, যে খুব শর্ট এসবি, সিম্পল বাট ইম্পর্টেন্ট। মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন G and amyloidosis with proteinuria found in কোন কন্ডিশনে এই ইমিউনোগ্লোবুলিন G amyloidosis with proteinuria পাওয়া যায়? সো আমরা জানি যে মাল্টিপল মায়োলোমা, হ্যাঁ? মাল্টিপল মায়োলোমাতে মূলত এই মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন G টা পাওয়া যায়। দেখেন বোনস নোডিউল ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায় বোনস নোডিউলটা? জিঞ্জিভা। ওকে? ইনফ্যান্টের ক্ষেত্রে জিঞ্জিভাল যে সিস্ট হয় ইনফ্যান্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বোনস নোডিউলটা পাই। So bones nodules are keratin cysts derived from remnants of odontogenic epithelium over the dental lamina or maybe remnants of minor salivary gland. So bones nodule আমরা কোথায় পাই? Gingival cyst of infant. ইনফ্যান্টের যে gingival cyst হয় সেখানে আমরা bones নোডিউলটা পাই। এই যে দেখেন bones নোডিউল সাদা সাদা দেখা যাচ্ছে জিঞ্জিভার মধ্যে। বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা পেয়ে থাকি অ্যাকচুয়ালি ইনফ্যান্টদের ক্ষেত্রে। ওকে? ইটস কল্ড bones nodule. ওকে, একটা সিনারিও দেয়া আছে। As 60 years old hypertensive female present with carries on 46. For confirmation of vitality, that means lower right 6 এ carries আছে। কনফার্মেশন ভাইটালিটি করার জন্য ইলেকট্রিক্যাল পালস টেস্ট করা হয়েছে। Patient response like vital, but clinically truth was non-vital. পেশেন্ট ভাইটাল রেসপন্স করছে, মানে রেসপন্স দেখিয়েছে, বাট আপনি ক্লিনিক্যালি যখন আপনার কাছে মনে হচ্ছে এটা নন ভাইটাল। ওকে? সো হোয়াট মে বি দ্য কজ অফ দিস টাইপ অফ রেসপন্স ইন ইলেকট্রিক্যাল ভাইটালিটি টেস্ট? ওকে? সো দেখেন এখানে দুই ধরনের রেজাল্ট হচ্ছে, একটা হচ্ছে রেসপন্স করা আর একটা হচ্ছে নন রেসপন্সিভ, ভাইটাল এবং নন ভাইটাল। সো এটা কখন হতে পারে? ধরেন ধরেন যে লোয়ার 6 তো, সো মেজিয়াল রুট এবং ডিস্টাল রুট। মেজিয়াল রুটটাতে দেখা গেল যে এটা নন ভাইটাল আছে, বাট ডিস্টাল রুটটা ভাইটাল। সো এই ক্ষেত্রে আপনি একবার রেসপন্স পাবেন, আরেকবার রেসপন্স পাবেন না। দ্যাট মিনস কি মাল্টি রুটেড টুথ। তাহলে অপশন বি। A 12 years old patient present with generalized pitted rough teeth. ঠিক আছে? pitted থাকে, rough থাকে। Enamel is hard and translucent. There are few vertical ridging of enamel. Her mother also gave the same type of history. What is your diagnosis? মানে এখানে familiar predisposition আছে। সো এনামেলটা pitted থাকে, রাফ থাকে। কোন কন্ডিশনে আমরা এই ধরনের ফিচার পাই? এনামেলটা pitted থাকে এবং রাফ থাকে। দেখেন যদি এনামেলের স্ট্রাকচারটা যদি প্রপারলি এস্টাবলিশড না, সেক্ষেত্রে দ্যাট মিনস এটা হচ্ছে হাইপোপ্লাস্টিক অ্যামিলোজেনেসিস ইমপারফেক্ট এর ক্ষেত্রে। ওকে?
সো হাইপোপ্লাস্টিক ইমেজিনেস ইমপারফেক্টে আমরা পিটেড টুথ পাই, এনামেলটা হার্ড থাকে এবং ট্রান্সলুসেন্ট থাকে। A 30 years old patient present with shooting or electric shock like pain. মোট কথা এই যে কিছু বিখ্যাত ওয়ার্ড, ইলেকট্রিক শক লাইক পেইন আমরা কোথায় পাই? এই পয়েন্টটা থাকা মানেই হচ্ছে ক্র্যাকটুস সিনড্রোম। সহজ করে এটা মুখস্থ করে ফেলবেন। বাইট পেইন, অন বাইটিং অনলি অফেন অনলি ইন এ কাস্প। কাস্পের মধ্যে বাইট পেইন থাকে। ওকে? মোস্ট সিগনিফিকেন্ট কমপ্লিকেশন অফ ক্রনিক পেরিওডন্টাইটিস। ক্রনিক অনেকদিন ধরে পেরিওডন্টাইটিস আছে। সো এখান থেকে দেখেন মোস্ট সিগনিফিকেন্ট বলা হয়েছে। এখানে শুধু বলেনি যে কমপ্লিকেশন, মোস্ট সিগনিফিকেন্ট যে কমপ্লিকেশন সেখান থেকে ধরেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসও ইনফেকশনটা চলে যেতে পারে হার্টের মধ্যে। সো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ ক্লেফট লিফট এন্ড প্যালেট অ্যাকসেপ্ট। কোন সিনড্রোমের সাথে ক্লেফট লিফট এবং প্যালেটের কোনো রিলেশন নাই? ওকে? সো গোল্ডেন হার্ট সিনড্রোম এটা আমরা পড়েছিলাম, হ্যাঁ? একটা এমসিকিউতে ছিল এই প্রশ্নটা। সো গোল্ডেন হার্ট সিনড্রোম, পিয়ারে রবিন সিনড্রোম, ভ্যান ডার রোড এবং ডাউন সিনড্রোম এগুলোর সাথে একটা রিলেশন আছে। বাট কাউডেন সিনড্রোম, কাউডেন সিনড্রোমের সাথে ক্লেফট লিফট প্যালেটের কোনো রিলেশন নেই। A 70 years old diabetic male present with painful swelling in the alveolar mucosa with caries on corresponding tooth. Endodontist starts root canal therapy and during access cavity preparation, pus come out. After 10 days, the mucosa become normal in color and texture. Sequelae of the swelling can lead to following condition leading to deaths, except. So এই যে একটা ইনফেকশন ছিল, পাস চলে আসছে, পেইনফুল একটা সুয়েলিং ছিল, এখান থেকে ফলোইং কন্ডিশন কোনটা কোনটা মানে কোনটা ছাড়া সবই হতে পারত। ওকে, সো এখানে দেখেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এখান থেকে হতে পারতো, অনেক সময় যে গলা ফুলে গেলে সেটাও হতে পারতো, বা প্রোট্রুশন ট্রাঙ্ক দ্যাট মিন্স লাটোইক্স এনজাইনা, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস অথবা সেপ্টিসেমিয়া হতে পারতো। বাট এটার সাথে রিজিওনাল লিম্ফ কোনো সম্পর্কই এখানে নাই। ওকে, কারণ দেখেন এখানে বলছে কন্ডিশন লিডিং টু ডেথ, মানে ডেথ লাইক কন্ডিশন, এমন কি কন্ডিশন যেটা জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে। আপনি রিজিওনাল লিম্ফোডেনোপ্যাথি হতে পারে, বাট এটার কারণে তো কোনো ডেথ হয় না পেশেন্টের, তাই না? A patient present with swelling and pain on right upper second molar. Right upper second molar এ হয়, which space is more prone to involve? ওকে, কোন স্পেসটা বেশি ইনভলভ হয়ে থাকে? এটা খুব সিম্পল একটা প্রশ্ন। এটা অ্যানাটমিতেই এটা বেশি যায় এই প্রশ্নটা। যে দেখেন এখানে আপার রাইট সেকেন্ড মোলার, দ্যাট মিন্স এখানে বাক্কাল যে স্পেসটা আছে সেই স্পেসের কথা বলা হচ্ছে, যে আহ, এখানে যে স্পেস গুলো ক্যানাইন তো ক্যানাইনের জন্য থাকে, বাট আপার রাইট সেকেন্ড মোলারের ক্ষেত্রে সেখানে আপার রাইট হোক লেফট হোক এটা বাক্কাল স্পেসের সাথেই রিলেটেড থাকে। Last question. A patient of 25 years old appear into your dental chamber with swelling in upper jaw একটা swelling on histopathology found Raston body. আমরা জানি যে রাস্টন বডি, হায়ালিন ও রাস্টন বডি কোথায় পাওয়া যায়? একটু আগে একটা বলছিলাম যে ইলেকট্রিক শক লাইক পেইন মানে হচ্ছে ক্র্যাকটুস সিনড্রোম, হায়ালিন ও রাস্টন বডি মানে হচ্ছে সিস্ট। ওকে, এখানে অডন্টোজেনিক সিস্ট। ওকে, ওকে, সো আমাদের ক্লাস এতটুকুই ছিল। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন একটু ভেঙে ভেঙে বোঝানোর জন্য। ফিগার যেটাতে প্রয়োজন ছিল সেখানে আমরা ফিগার অ্যাড করে দেখিয়েছি। সো তারপরেও কোনো কনফিউশন থাকতেই পারে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।